একজন মানুষকে চেনা এবং জানার মধ্যে বিস্তর ফারাক রয়েছে, আর এই ফারাকটা কাটিয়ে ওই মানুষটার কাছে পৌঁছানো আমরা যতটা সহজ মনে করি, ব্যাপারটা কিন্তু আসলে অতটা সহজ নয়। আর এমনই একটা নাম কবি কাজী নজরুল ইসলাম। আমাদের মুখে কথা ফোটার আগে যে নামটার সাথে আমাদের পরিচয় ঘটে এবং থেকে যায় জীবনের শেষ দিন পর্যন্ত, কবির ১২৫তম জন্মজয়ন্তীর প্রাক সন্ধ্যায় আসুন আমরা চেষ্টা করি যদি কবিকে একটু জানা যায়। নমস্কার, সমাজ দর্পণে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি শুভ্রস্মিতা। আর আজ কবিকে নিয়ে আলোচনায় আমরা আমাদের মধ্যে যাকে পেয়েছি তিনি হলেন আমাদের রাজ্যের বিশিষ্ট আইনজীবী এবং ১২৫তম নজরুল জন্মজয়ন্তী কমিটির ভাইস প্রেসিডেন্ট শ্রী সন্দীপ দত্ত চৌধুরী মহোদয়। নমস্কার স্যার, বিটিভির পর্দায় আপনাকে স্বাগত। কবি ছিলেন একজন প্রকৃত মানুষ, মানুষের উপর মানুষের অত্যাচার, সামাজিক অন্যায় অবিচারের বিরুদ্ধে কবি সোচ্চার হয়েছেন তার লেখনী এবং বিভিন্ন কার্যকলাপের মাধ্যমে। স্যার, প্রথমেই চাইব যে কবির সাহিত্য চর্চা এবং জীবনের দিকে যদি একটু আলোকপাত করেন। দেখুন, সত্যি কথা বলতে কি, জীবনের এই প্রান্তে দাঁড়িয়ে যতটুকু পড়াশোনা করেছি তাতে মনে হয় এক জীবনে, ঈশ্বরের দেওয়া জীবনে, একটা নজরুল, একটা রবীন্দ্রনাথকে শুধু পড়া এক জীবনে সম্ভব না। ব্যাখ্যা করা তো অনেক পরের ব্যাপার। তারপরে আসে উপলব্ধি, তারপরে আসে স্মরণ এবং মনন। প্রত্যেকটা অধ্যায়ই, এই জীবনটা এত ক্ষুদ্র, আমাদের এই ক্ষুদ্র জীবনে এক নজরুলের জীবনকে আলোকপাত করা। আপনি প্রথম থেকে যদি, তবু আমার একটা বিনম্র নিবেদন, ক্ষুদ্রভাবেই, যেহেতু রাজ্যের বৃহত্তর অংশের মানুষ একটা দায়িত্ব আমার উপর দিয়েছেন, ১২৫তম কমিটির নজরুলের জন্ম দিবস উপলক্ষে যে কমিটি হয়েছে তার আমি সহসভাপতি। সেই হিসেবে আমার উপর একটা দায়ভার বর্তায় কিছুটা হলো কবির ব্যাপারে আলোকপাত করা, কবির ব্যাপারে রাজ্যবাসীকে জানানো। আপনি যদি প্রথম থেকেই দেখেন, একটা লোক জন্মগ্রহণ করলেন আজ থেকে ১২৫ বছর আগে, ১৮৯৯ সালের ২৪শে মে। কোথায় জন্মগ্রহণ করলেন? পশ্চিমবাংলার বর্ধমানের চুরুলিয়া গ্রামে। এবং সেখানে জন্মগ্রহণ করার পর আস্তে আস্তে তার বেড়ে ওঠা, তারপর উনি ব্রিটিশ সেনাবাহিনীতে যোগদান করলেন। ব্রিটিশ সেনাবাহিনীতে যোগদান করার পর তিনি বিশ্বযুদ্ধে নিজেকে সঁপে দিলেন। কিন্তু এই আমার মনে হয় বিশ্বযুদ্ধের এই একান্ত ব্যক্তিগত পরিসর মনে হয়, তা আমার ব্যক্তিগত আইডিয়া সেটা, যে তার জীবনে মনে হয় একটা নতুন ধরনের কোনো আলোকপাত করেছিল। তারপর আমরা লক্ষ্য করি বিশ্বযুদ্ধের পর, বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর যখন উনি ফিরে এসেই কিন্তু উনি এই তৎকালীন ব্রিটিশ শাসনের যে সেনাবাহিনীর চাকরি সেটা তিনি ছেড়ে দেন। উনি তৎকালীন সময়ে কলকাতার বর্ধিষ্ণু, পরাধীন ভারতবর্ষের বর্ধিষ্ণু যে সমস্তগুলি মাসিক পত্রিকাগুলো, যে সমস্ত ছোটোখাটো পত্রিকাগুলো বেরোতো, সেগুলোতে তিনি লেখালেখি শুরু করলেন এবং আলটিমেটলি উনি সেখানে নিজেকে নিমজ্জিত করে দিলেন। এবং সমস্ত গ্লিমস অফ লাইফ উনার যদি আমরা টোটাল ইন এ নাটশেল দেখি, তাহলে দেখি যে সাহিত্যের যে সমুদ্র, সে সমুদ্রের গহনে প্রবেশ করে সেখান থেকে কি সুন্দরভাবে কত মণিমুক্ত ভ্যারাইটিস এরিয়াতে, প্রেম বলুন, ভালোবাসা বলুন, সাম্যের গান বলুন, মানে ধর্মের নামে ভণ্ডামির কথা বলুন, সাম্প্রদায়িকতার কথা বলুন, উনি প্রতিটা ক্ষেত্রে বিচরণ করে গেলেন। আমার মনে হয় ওই পিরিয়ডটা বোধহয় খুব টার্নিং পয়েন্ট। তো কবি আবার লক্ষ্য করে দেখবেন
আপনি যদি বিদেশি সাহিত্যের সঙ্গে নজরুলের যদি তুলনা করেন, শেলি বলুন, কিটস বলুন, কিংবা আমাদের দেশের আর কি বলুন, রবীন্দ্রনাথ সম্বন্ধে তো বলা মানে ধৃষ্টতা করা আমাদের মতো লোকের, যারা আইনি বই পড়ি, কঠিন যত সব বিষয় নিয়ে টাকা রোজগার করি, আমাদের মতো লোকের এই সমস্ত সাবজেক্টে কথা বলা মানেই ধৃষ্টতা। তো রবীন্দ্রনাথের ক্ষেত্রেও দেখবেন ট্র্যাজেডি একটা ভাইটাল ফ্যাক্টর হয়ে জীবনে দাঁড়িয়েছে। এবং আমি মনে করি শেলি বলুন, কিটস বলুন, নজরুল বলুন, রবীন্দ্রনাথ বলুন, এত ব্যথা এবং ব্যক্তিগত বিয়োগবোধ তাকে জীবনে অনেক কিছু যোগ করেছে। তাদের এই যোগের ফলে সাহিত্যের ক্ষেত্রে, সংস্কৃতির ক্ষেত্রে, সঙ্গীতের ক্ষেত্রে, গদ্য পদ্যর ক্ষেত্রে একটা নতুন ইতিহাস, নতুন অধ্যায় তারা সৃষ্টি করে দিয়ে গেছেন পৃথিবীর ইতিহাসে, মননশীল সৃষ্টিশীল মানুষের জন্যে। তাই আমরা লক্ষ্য করি উনি যখন জীবনের শেষ বক্তৃতা দিচ্ছেন, নজরুল ক্যালকাটা ইউনিভার্সিটি হলে, সেখানে দাঁড়িয়ে বলছেন, রবীন্দ্রনাথ আমায় প্রায়ই বলতেন, দেখুন মাদ, তোর জীবনে শেলির মতো, কিটসের মতো একটা দারুণ ট্র্যাজেডি আছে, সেই ট্র্যাজেডির জন্য তুই প্রস্তুত হ। উনি উত্তরে বলছেন, সেই ট্র্যাজেডিকে দেখার জন্যে আমি অন্যের জীবনকে অশ্রুর বরসায় সিক্ত করে দিয়েছি, আর আমারই জীবন রয়ে গেল বিশুষ্ক মরুভূমির মতো, মেঘের ঊর্ধ্বে শূন্যের মতো। আমার পরিষ্কার মনে পড়ছে একদিন আমার যখন প্রবল পুত্র শোকে আমি আক্রান্ত, আমার ছেলে মারা গেছে, আমার মন ভারাক্রান্ত, আপনারা তো ভাবতেই পারবো না এই বহিঃপ্রকাশ। উনি বলছেন, সেদিন আমার বাগানে হাসনোহানা ফুল ফুটেছে, আমি প্রাণ ভরে সেই হাসনোহানার গন্ধ উপভোগ করেছি। জীবনের উপলব্ধি কোন স্তরে গেলে যে শোক, আনন্দ, ব্যথা, বেদনা এগুলোকে জয় করা, আমরা তো সাধারণ মানুষ, তারা তো আমাদের সামনে দৃষ্টান্ত স্থাপন করে যান। সেটা রবীন্দ্রনাথের ক্ষেত্রেই বলুন, কাদম্বিনী দেবী চলে যাওয়া মানে একটা টার্নিং পয়েন্ট অফ লাইফ। সুতরাং এরা আমার মনে হয় যে ব্যথাও তাদের জীবনে একটা সৃষ্টিশীলতা তৈরি করেছে, ব্যথাটা একটা বিশাল সৃষ্টিশীলতা তৈরি করেছে। ঈশ্বর কাউকে ব্যথা দিক অন ক্যামেরা দাঁড়িয়ে তো সে কথা বলতে পারবো না, কারোর জন্য কামনাও করব না, কিন্তু সৃষ্টির নিয়মে ঈশ্বর কার জন্য কি রেখেছেন, কারণ অনেকে হয়তো শুনে কষ্ট পাবেন, ব্যথা পাবেন, কারণ আমি ঈশ্বর বিশ্বাসী লোক, আমি ঈশ্বরে বিশ্বাস করি, আমি সনাতনী বিশ্বাস করি। যিনি বিশ্বাস না করেন তাকে আমি রেসপেক্ট করি, যিনি বিশ্বাস না করেন তাকেও আমি রেসপেক্ট করি। ওনার জায়গাতে উনি শ্রদ্ধাশীল থাকুন, আমার জায়গাতে আমি শ্রদ্ধাশীল। যেহেতু আমি বিশ্বাস করি এটা বিধির বিধান, বিধির বিধান মানতেই হবে। তার জন্য তাদের মতো লোকরা যদি ব্যথা না পেতেন হয়তো এগুলো বেরোতই না তাদের কলম দিয়ে। সুতরাং আমার উপলব্ধি মানে কি, জীবনের কত জায়গাতে উনি মানে বিচরণ করেছেন, আপনি মানে এগুলো যদি দেখি মনে হয় মানে। তারপর লক্ষ্য করে দেখুন আকাশবাণী কলকাতাতে দ্যাট ওয়াজ দ্য মানে নজরুলের জীবনে একটা ভাইটাল ডেট, 8 জুলাই। আকাশবাণী কলকাতাতে উনি একটি অনুষ্ঠান করছেন, নজরুল ভালো গান গাইতে পারতেন, উনি একটি অনুষ্ঠান করছেন, হঠাৎ করে উনি বাকরুদ্ধ হয়ে গেলেন। প্রায় এই যে বাকরুদ্ধ হলেন, চিরদিনের মতো উনি বাকরুদ্ধ হয়ে গেলেন। তার সঙ্গে কি হলো, তার সঙ্গে তা ওনার উপর এসে ভর করলো ওনার স্মৃতিভ্রম, টোটাল স্মৃতিটা ভ্রম হয়ে গেল। তো একটা মানুষ যদি ঈশ্বরের এটাও লীলা, যদি আরও বেঁচে থাকতেন, আরও কথা বলতে পারতেন, অ্যাটলিস্ট স্মৃতিশক্তিটা থাকতো, হয়তো আমরা যারা আজকে এই বিংশ শতাব্দী বলুন, ঊনবিংশ শতাব্দী বলুন, একবিংশ শতাব্দীতে যারা বাস করছি, বর্তমানে ছিলাম, বিগত দিনে ছিলাম, আগামী দিনে হয়তো কিছুটা থাকবো, কারণ প্রত্যেকেরই লাইফ লিমিটেড, আমরা উপকৃত হতাম, আমরা এনরিচড হতাম। আমাদের আগামী প্রজন্ম যদি নজরুলের মতো লোক স্মৃতিভ্রষ্ট না হতেন, আমরা বোধহয় আরও এনরিচ হতে পারতাম। আমি মানে যদি আপনি সামগ্রিকভাবে, কারণ সময়ের প্রেক্ষাপটে তো বলতে হয়, সামগ্রিক যদি দেখেন তাই মনে হয় যে এদের মতো লোক মানে সত্যিকার অর্থেই ওদেরকে নিয়ে আপনি যত আলোচনা করবেন। রবীন্দ্রনাথেরই একটা ইন্টারপ্রিটেশন দেখছিলাম সুভাষ মুখোপাধ্যায়ের লেখা, উনি বলছিলেন যে যখন মনে করি যে কিছু লিখবো, একদম মন টন স্থির করে লেখা শুরু করতে যাব, তো ভাবলাম একটু ঘাটাঘাটি করে দেখি এই ব্যাপারে রবীন্দ্রনাথ কি বলেছেন। আর তখনই মনে হয় লোকটা এত স্বার্থপর, লোকটা রবীন্দ্রনাথকে বলছেন, লোকটা এত স্বার্থপর যে আমি একটা চিন্তা ভাবনা ঠিক করে আমি লেখা শুরু করব, আমি দেখি ওই জায়গাতেও রবীন্দ্রনাথের বিচরণ। তো নজরুলও তো সেম, তাদের মতো লোকদের বিচরণ নেই এমন কোনো স্থান আপনি পাবেন না। আপনি বিরহ বলুন, প্রেম বলুন,
আর সবচেয়ে বড় কথা কি, আমি আমার কথা বললাম, জানি না আপনার কথা, আমি আমার কথা বললাম, সনাতনী, আমি সনাতন ধর্মে বিশ্বাস করি, আমি ঈশ্বর বিশ্বাসী মানুষ। একটা মুসলিম ঘরানার মুসলিম হয়ে কখনো ক্ষুদ্র সাম্প্রদায়িকতার মধ্যে নিজেকে বদ্ধ করে রাখেননি। উনি যে সমস্ত শ্যামাসঙ্গীত লিখে দিয়ে গেছেন, আপনি যদি এক একটা শুনেন তার সুর, যেমন ধরুন একটা সুর আমাদের একজন পরিচিত আমাদের হাইকোর্ট জাজ আছেন, ওনার নামটা অন ক্যামেরা তো বলা যাবে না, উনি এত সুন্দর গান, এই গানটা, শ্যামা নামের লাগলো আগুন আমার দেহের ধূপকাঠিতে, যতই জ্বালাই ততই সুবাস। আরে কি অসাধারণ এক লোক, একটা মানে মানে আমরা হিন্দু কালী মূর্তিকে নিয়ে উনি লিখছেন, উনি কৃষ্ণকে নিয়ে লিখছেন, এ সখী হ্যাঁ শেহরি কেমন বল, উনি লিখছেন হ্যাঁ ভিক্ষা চাহিলে কেউ নাহি ফিরায়, হ্যাঁ ফিরাবে কি তুমি হায়, হ্যাঁ কৃষ্ণ সম্বন্ধে উনি বলছেন। মানে কি উপলব্ধি এই সমস্ত লোকের, মানে মানে এটা আমার মনে হয় ম্যাডাম, উইথ ডিউ রেসপেক্ট টু আমার দর্শক যারা সামনে আছেন তাদেরকে উদ্দেশ্য বলতে পারি যে আমার কথা শোনা বা আপনার বক্তব্য শোনার প্রশ্ন না, এই নজরুল রবীন্দ্রনাথকে উপলব্ধি করতে হয়। কিন্তু এই আধুনিকতার, অতি আধুনিকতার ছোঁয়াতে এসে দাঁড়িয়ে যখন দেখি নজরুল রবীন্দ্রনাথের সঙ্গে, আমি কাউকে ছোট করছি না, এমন সব লোকের জন্মশতবার্ষিকী একসঙ্গে একই সারিতে দাঁড় করিয়ে দেয়, তখন উপলব্ধির চেতনার চৈতন্যতে একটু গিয়ে বেদনা লাগে। এই সমস্ত মানে অনেকটা রাজনীতি হয়ে যায়, এগুলি না করাই বোধহয় ঠিক। আপাতত প্রিলিমিনারি আপনার প্রথম প্রশ্নের উত্তরে এতটুকু বলতে পারি ম্যাডাম। জন্মসূত্রে ভারতীয়, ধর্ম মুসলিম, শিক্ষা শুরু হয়েছিল মাদ্রাসায়, জীবনের তাগিদে মুয়াজ্জিনের কাজও তিনি করেছিলেন। তিনিই আবার বলছেন, মিথ্যা শুনিনি ভাই, হৃদয়ের চেয়ে বড় মন্দির কাবা নাই। কি ব্যাখ্যা দেবেন? ব্যাখ্যা দেবো মানে উনি নিজেই তার ব্যাখ্যা দিয়ে গেছেন, উনি তো লিখেছেন, আবার উনি ওনার বিভিন্ন কাব্যে, গ্রন্থে, ভাষণে ব্যাখ্যা দিয়ে গেছেন। উনি এক জায়গায় বলছেন যে আমাকে অনেক বলেন কাফের, কিন্তু এই যাত্রাকে নিয়ে, এই যাত্রা বলতে তখন উনি ভারতবর্ষে থাকছেন, উনি বলছেন এই যাত্রাকে নিয়ে বয়ে নিয়ে বেড়াবার কামড়ানো হিসড়ানোর ইচ্ছা আমার বিন্দু মাত্রও নেই। আমি যা চেষ্টা করেছি সেটা হচ্ছে হিন্দু এবং মুসলমানের মধ্যে গালাগালিকে গলাগলিতে পরিণত করার চেষ্টা করেছি। সেখানে যদি তারা স্বাচ্ছন্দ্য বোধ না করে, গাঁটছড়ার বাঁধন তারা আপনি কেটে দেবে, কারণ একজনের হাতে আছে লাঠি আর একজনের আস্তিনে আছে ছুরি। তো এই হচ্ছে ওনার ফিলিংস। মানে আপনি মন্দির মসজিদ, আবার উনিই বলছেন বিদ্রোহী কবিতাতে যে ভগবান বিষ্ণুর বুকে পদচিহ্ন এঁকে দেব। আপনি অনুভূতিটা দেখুন, আপনি চেষ্টা করে পারবেন, আপনার সামনে যদি একটা শালগ্রাম শিলা রাখা হয়, যে দেখুন এটা শালগ্রাম শিলা, এটা নারায়ণ, আপনি তার উপরে পা রেখে আপনি একটা কথা বলুন তো। কিন্তু নজরুল লিখতে পারেন, তাদের মতো লোকের পক্ষে সম্ভব। অনুভূতিটা এই জায়গা যেখানে তারা আমাদের যে সমস্ত কায় মনোবাক্যে যে সমস্ত অনুভূতিগুলি, একটা লোকের ছেলে মারা গেল, উনি হাসনুহানার গন্ধ উপভোগ করছেন, উনি নিজে বলছেন হাসনুহানার, এটা এমন না যে অন্য দেখেছেন দেখে বলছেন, উনি জীবনের শেষ বক্তৃতাতে এই কথা, এই সত্য, চরম সত্যগুলো মানুষের সামনে নিয়ে এসেছেন। তো মন্দিরের চেয়ে সত্যিকার অর্থই তো, আপনি বলুন তো, মানুষের হৃদয়ে, আমি একটা উদাহরণ দিতে পারি, ইদানিংকালে খুব বিতর্কিত, সেটা হচ্ছে রামকৃষ্ণ মঠ মিশন। রামকৃষ্ণ মঠ মিশন এবং ভারত সেবাশ্রম সংঘ মিশন, ইসকন, এদেরকে নিয়ে খুব দেখছি বিতর্ক। বিভিন্ন রাজনৈতিক নেতারা বিভিন্ন কথা বলছেন, পাল্টা ও এটা বললে উনি পাল্টা দিচ্ছেন। রামকৃষ্ণ মঠ মিশনের যিনি সংঘগুরু শ্রী শ্রী পরম পুরুষ রামকৃষ্ণ, উনি বলেছেন হৃদয় হচ্ছে ঈশ্বরের বৈঠকখানা। আর নজরুল কি বলছেন? মানুষের হৃদয় থেকে বড় মন্দির মসজিদ কাবা নাই। হ্যাঁ, আপনি মন্দির মসজিদ গুরুদুয়ারা যাই বলুন, সেটা তো মানুষের অন্তর। এই অন্তর থেকে যদি ডাক না আসে, রবীন্দ্রনাথের মতো লোকের ডাক আসে, নজরুলের মতো লোকের ডাক আসে, তার জন্য তারা এই সৃষ্টি করতে পারেন। আমাদের ক্ষেত্রে আসে না, আমরা ওই কালজয়ী, ক্ষণকাল চিরকাল, হ্যাঁ সমকাল, এরা তো ক্ষণকাল না, এরা সমকালেরও না। অনেকে বলবেন রবীন্দ্রনাথ নজরুল তারা সমকালীন, আমি তো মনে করি তারা ক্ষণকাল না, সমকাল না,
তারা কালকে জয় করে চিরকালের। আপনি বলুন ভারতবর্ষ যতদিন এই শিক্ষা শিল্প সংস্কৃতি বাংলা সাহিত্য থাকবে, একটা রবীন্দ্রনাথকে বাদ দিয়ে সম্ভব, একটা নজরুলকে বাদ দিয়ে সম্ভব, তো এরা তো চিরকালের, ক্ষণকাল এসে চিরকালের সামনে দাঁড়ায়। একটা ক্ষণকাল, তিনি হয়তো সাময়িকভাবে ক্ষণকাল এটা সৃষ্টি করেছেন, আলগা করো খোপার বাঁধন দিল বহি বহি মন ফ্যাস গাই। হ্যাঁ, আজকালকার ছেলেরা KFC-তে বসে খেয়ে বাইকে পেছনে মেয়ে তুলে হ্যাঁ বলছে আই লাভ ইউ, আর উনি বলছেন অনুভূতি, প্রেমের অনুভূতি, আলগা করো খোপার বাঁধন দিল বহি মোর ফ্যাস গাই। এই যে অনুভবগুলি, এই যে অনুভবগুলি তো হৃদয়ে যদি মন্দির মসজিদ কাবা না থাকে আপনি বের করতে পারবেন না, আপনি কোনো অবস্থাতেই এগুলো বেরোবে না। আপনি চেষ্টা করে, আপনাকে যদি কেউ বলে যে আমি বন্দুকের সামনে আপনাকে দাঁড় করালাম, আপনি এটা বলুন তো, একটা কবিতা লিখে দিন তো, এটা আপনি পারবেন না, চেষ্টা করে পারবেন না। আমাকে তো মারলেও আমি পারবো না, আমার পক্ষে তো কোনো অবস্থাতেই সম্ভব না, এটা তাদের মতো লোকের পক্ষেই সম্ভব। তো এগুলি ফিলিংসটা কোন লেভেলে আপনি দেখুন, আপনি যে পয়েন্টটা বললেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, মানুষের মধ্যেই ভগবান। আমরা কতজন সেই অনুভবটা করি? এই কথাটা যখন স্বামী বিবেকানন্দ বলছেন, নজরুল প্যারালাল বলছেন, মন্দির মসজিদ বলুন, যাই বলুন, কাবা বলুন, মানুষের হৃদয়। মানুষের হৃদয় মানে কি? আবার রামকৃষ্ণ বলছেন যে মানুষের হৃদয় হচ্ছে ঈশ্বরের বৈঠকখানা, তাই না? একই স্পিরিট দেখবেন গিয়ে একটা জায়গাতে গিয়ে যেমন সমস্ত কিছু মিলে একেবারে মোহনায় মিলে গিয়ে একাকার হয়ে যায়। আপনি পড়তে পড়তে যদি দেখেন রবীন্দ্রনাথ এক জায়গাতে গিয়ে, হ্যাঁ, রবীন্দ্রনাথ যখন বলেন ও যে মানে না মানা, হ্যাঁ, দুয়ারে দাঁড়ায় বলে আর না না না, আবার নজরুলও ঠিক একই সুরে বলেন। ওরা সব, আবার শেলি যদি আপনি পড়েন, আপনি কিডস পড়েন, আপনি গিয়ে দেখবেন মানে মনে হবে যে একই লোক কি বিভিন্ন ভাষাতে ইন্টারপ্রিট করে করছেন। স্পিরিটটা এবং টিউনিংটা এমন একটা জায়গায় তারা বেঁধে দিয়েছেন, এটা হয়তো ওই আমি বলি সনাতনী, আমি ঈশ্বরেরই অমুক খেলা, হয়তো বিভিন্ন রূপে কালে কালে যুগে যুগে বিভিন্ন তারা আসেন, তাদের মতো গুণীজনরা আসেন, আমরা তাদেরকে নিয়ে আলোচনা করি, তাদেরকে পড়াশোনা করে আমরা সফল হওয়ার জীবনে চেষ্টা করি। তাই আমাদের সময় হয়ে গেছে ছোট্ট একটা বিরতির, ফিরে আসছি বিরতির পর, কোথাও যাবেন না। স্যার, স্যার, বাচ্চাদের টিফিনে যাই দিই তাই ফেরত আসে, কি যে করি। জি স্যার, ওরা তো কিছুই খেতে চায় না। চেটেপুটে খাবে, আবার ভালোও বলবে। কি? ফ্রুট ফানের কথা বলছি। ফ্রুট ফান বিস্কুটের আনারসের ক্রিমি স্বাদে সবাই ডুবে যাবে আর বলবে, শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। গয়না যখন বোঝে তোমার স্টাইল, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। সিস্টার, নিশ্চিন্তের প্রতীক। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লং তরাই, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লং তরাই, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার, লং তরাই। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো, লং তরাই। লং তরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লং তরাই, লং তরাই, লং তরাই। আবারও ফিরে এলাম বিরতির পর। আমরা সরাসরি চলে যাব স্যারের কাছে আলোচনায়। আমাদের বাঙালি মানেই আমাদের জীবনে রবীন্দ্রনাথ এবং কবি কাজী নজরুল ইসলাম।
আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে আছেন। যখন কোনো নবজাতক আমাদের পরিবারে আসে, তার সাথে এই দুই কবির কিন্তু নতুন করে পরিচয় ঘটানোর কোনো ব্যাপার থাকে না। কিন্তু বর্তমান সময়ে আধুনিকতার ছোঁয়া এবং সোশ্যাল মিডিয়ার বাড়বাড়ন্ত এই দুই কবি কতটা প্রাসঙ্গিক, বা আমাদের পরবর্তী প্রজন্ম কি আমরা যেভাবে রবীন্দ্র নজরুলকে আঁকড়ে বেঁচে আছি, তারাও কি এমনটা করবে? আপনার কিছুদিন আগে আমি শুভ দাশগুপ্ত, খুব মানে একদম রেশনাল বক্তা এবং কবি, উনি একটা সেমিনারে বক্তব্য রাখছিলেন, আমি শুনছিলাম কলকাতাতে। উনি একটা কথা বলছিলেন যে ওনার এক বন্ধুর ছেলে, আপনি দেখবেন আপনার প্রশ্নের সঙ্গে উত্তরটা একেবারেই প্রাসঙ্গিক হবে। ওনার এক বন্ধুর ছেলে আমেরিকাতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, উনি এসছেন কলকাতায়। তো কলকাতায় এসে বলছেন, কাকু তুমি আমাকে কিছু গান লোড করে দাও আমার কম্পিউটারে। বলে, হ্যাঁ তা তো ভালো কথা রে, সেখানে বাঙালি যারা আছে তারা শুনতে চাইবেন, তুই একটা কাজ কর, হেমন্ত মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায়, মান্না দে। না 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 না, ও সমস্ত চলে না, ও সমস্ত চলে না, একটু রক টাইপের তুমি লোড করে দাও। আজকে কোথায় যাচ্ছে আধুনিক সমাজ, আমি জাস্ট একটা কোট করলাম শুভ দাশগুপ্তকে, আজকে কোথায় যাচ্ছে আধুনিক সমাজ। মারা শেখাচ্ছেন ছেলেদেরকে, মেয়েদেরকে যে টিফিনটা ভাগ করে খাবি না, টিফিনটা তোকে যে টিফিনটা দেওয়া হয়েছে সেই টিফিনটা তুই খাবি। আমি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি পড়াশোনা করেছি, আজকে 39 বছর পেশা করি, আমার মা জীবিত অবস্থায় আমি পেশা শুরু করেছি। একদিনের জন্য গিয়ে দেখেননি আমার স্কুলের ভেতরটা কেমন, একদিনের জন্য আজকে যে জায়গায় দাঁড়িয়ে আমি এখানে প্রতিষ্ঠা ঈশ্বরের কৃপায়, মানুষের আশীর্বাদে, একদিনের জন্য দেখেননি আমি কোর্টে কোন চেয়ারটাতে গিয়ে বসি। আজকের মারা বাবারা এত অসহিষ্ণু, এত অস্থির দেখার জন্য, আপনি দেখবেন মাস্টারের বাড়ির বাইরে একটা মনে হবে যে এখানে একটা গন্ডগোল হয়েছে, এমন একটা পরিস্থিতি, এবং দিয়ে এবার তাকিয়ে থাকছেন, তারা দেখছেন। তাদের কাছে জানি না তাদের কাছে কতটা প্রাসঙ্গিক হবে, কিন্তু আমার মনে হয় এই তাদেরকে যদি নারীর টান, ইন সার্চ অফ রুট, সেটা থেকে যদি আমরা বিচ্যুতি হই, তাহলে এটা আগামী দিনে শেষের সেদিন ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে। বাস্তব কথা, একটা নজরুল, একটা রবীন্দ্রনাথ, তাদেরকে বাদ দিয়ে একটা অতুল প্রসাদ, তারপরে যদি বলি অতুল প্রসাদ, একটা দ্বিজেন্দ্রলাল রায়, তাদেরকে বাদ দিয়ে ভারতীয় বা বাঙালি সংস্কৃতি পরিমণ্ডল কোনো অবস্থাতেই কোনো লোকের মধ্যে সুস্থ চিন্তন, চেতনা, মনন তৈরি হতে পারে না। কিন্তু অতি আধুনিকতার ছোঁয়ায় আপনি জিজ্ঞেস করুন তো রাস্তায় বেরিয়ে আধুনিক ছেলেদেরকে, বাবা তুমি জানো যে আজকে কার জন্মদিন? বলবে পল রক্স। বাবা তুমি জানো আজকে কার মৃত্যুদিন? সেন্ট ম্যারি। আপনি দেখবেন এইভাবে বলছে। তারা জানতেই চায় না ভারতবর্ষের এই মহান মনীষীরা, যাদের কাছে বিশ্ব মানুষ মাথা নত করেছেন, বিশ্বের বিদগ্ধ মানুষরা মাথা নত করেছেন, আজকে এই দেশের লোক হয়ে, আমরা বাঙালি হয়ে, আমরা বাংলা ভাষায় কথা বলে, বাংলায় আমাদের শ্বাস প্রশ্বাস নিয়ে আমরা তাদের সম্বন্ধে খোঁজ রাখছি না। এটা তো দুঃখজনক। কিন্তু এই প্রচেষ্টার পরেও, অতি আধুনিকতার মূরকের প্রচেষ্টার পরেও, একটা রবীন্দ্রনাথ, একটা নজরুলকে কেউ কোনো দিন মুছে ফেলতে পারবে না, এটা আমার দৃঢ় বিশ্বাস। কারণ তাদের মতো লোকগুলোকে জীবনের বিভিন্ন একেবারে যৌবন থেকে প্রৌঢ়ত্ব থেকে বার্ধক্য, প্রত্যেকটা স্টেজে মনের খোরাক, মনের যে ক্ষুধা, আপনার দেহের ক্ষুধার জন্য আপনি বাজারে যাবেন, মাছ, মাংস, ডিম কিনবেন, নিরামিষ, কেউ নিরামিষ খাচ্ছেন, নিরামিষ জিনিস কিনবেন, কিন্তু মনের ক্ষুধা মেটাবেন কি দিয়ে? একটা মনের ক্ষুধা মেটানোর জন্য একটা নজরুল প্রয়োজন। আপনি ভাবুন তো, জীবনের সায়ান্নে দাঁড়িয়ে কোনো লোক যদি একবার পিছন ফিরে ভাবে যে জীবনে অনেক কিছু তো হারালাম, তখন ওনার মনে হবে না হারানো হিয়ার নিকুঞ্জ মাঝে, নজরুলের সেই কবিতা? হ্যাঁ, আমি একটা প্যারাগ্রাফ যদি শুধু আপনাকে আমি বলি, এলেই অবেলায় পথিক বিভুল, বিধেছে কাটা নাহি পাবে ফুল, কি দিয়ে বরণ করি ও চরণ, নিভিছে জীবনও স্বামী। যদি জীবনের সায়ান্নে দাঁড়িয়ে এই অনুভূতিটা হয়, জীবনে তো অনেক কিছু পাওয়ার ছিল, যা পেয়েছি তাতে হয়তো সন্তুষ্ট, কিন্তু তার থেকেও তো বেশি অনেক কিছু পাওয়ার ছিল। তারপরে যদি জীবনে কেউ আসে
মনে হবে না যে কি দিয়ে বরণ করিয়ে চরণ, হ্যাঁ নিবিছে জীবন হে জীবন ও স্বামী, জীবনের সায়ান্নে তো সেই অনুভূতিটা আপনি খুঁজে পাবেন নজরুলের মধ্যে, এই অনুভূতি আপনি খুঁজে পাবেন রবীন্দ্রনাথের মধ্যে, আপনি পাবেন জীবন ও মরণ ও সীমানা ছাড়াইয়ে হে বন্ধু আমার রয়েছ দাঁড়ায়ে। তো এগুলো তো মানে অনুভূতির প্রকাশ যদি হয়, আপনি যদি উপলব্ধি করেন। আমি আপনাকে প্রাথমিকভাবে ম্যাডাম আপনি যখন আমাকে জিজ্ঞেস করেছিলেন যে আপনি কিভাবে দেখেন, it is a question of realization. There are something which you cannot express. You cannot express. আপনাকে যদি আমি ফাট করে বলি আপনি বলুন তো একটা শব্দে, আগে আমাদের সময় আসতো পরীক্ষাতে একটা শব্দে বলুন, যে একটা শব্দে নজরুল বলুন, একটা শব্দে রবীন্দ্রনাথ বলুন, কোন শব্দের মাধ্যমে কোন শব্দ বন্ধনীর মাধ্যমে তাদেরকে আপনি একটা সেমিকোলন দিয়ে আটকানো যাবে না। ইট ইজ এ কোশ্চেন অফ রিয়েলাইজেশন। ওই যে আপনার কথাই আবার ধার করে প্রায় শেষ লগ্নে এসে দাঁড়িয়ে আবার আপনার কথাই ধার করে বলতে হয়। আপনি বলেছিলেন নজরুল বলেছে যে মন্দির বলুন আর মানুষের হৃদয়ের চেয়ে, হ্যাঁ আমরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান। হ্যাঁ তাহলে এই যে অনুভূতিগুলো এগুলি মানে নিজের মনের ভিতরে অনুভব করতে হয়। এগুলি আপনি কত এক্সপ্রেস করবেন, এক্সপ্রেস করে আর ছেলে মেয়েদেরকে যদি আপনি ঘরোয়া পরিবেশে বর্তমানে এগুলো না শেখান, আমরা দৌড়চ্ছি কোথায়? আমরা দৌড়চ্ছি ডাক্তার হওয়ার জন্য, ইঞ্জিনিয়ার হওয়ার জন্য, ব্যারিস্টার হওয়ার জন্য, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য, আরও বড় হওয়ার জন্যে। আপনি তার জন্য বৃদ্ধাশ্রম বাড়ছে। নজরুলের আমলে তো বৃদ্ধাশ্রম তৈরি হয়নি। ইংরেজি মিডিয়াম স্কুল এত ছিল না, তার জন্য একটা রবীন্দ্রনাথ তৈরি হয়। আপনি বলুন তো ইংরেজি মিডিয়াম অনেক আপডেট। আপনি মানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি বলুন, যে কোনো ক্ষেত্রে বলুন, আমরা অনেক আপডেটেড। একটা রবীন্দ্রনাথ তৈরি হয়, আমরা চাইবো না একটা নজরুল তৈরি হয়। আপনি বলুন একটা এপিজে আব্দুল কালাম তৈরি হয়, ডক্টর এপিজে আব্দুল কালাম, তাকে আপনি মুসলিম বলে আটকে রাখতে পারবেন? এই বন্ধনীতে তাদের মতো লোককে আটকানো যায়? তারা কালজয়ী, কালকে তারা জয় করে নিয়েছেন তাদের প্রতিভার কারণে, তাদের সৃষ্টিশীলতার কারণে। নজরুল বলছেন সৃষ্টির সুখে আমার মুখ হাসে হাসে উল্লাস। তো সুতরাং সৃষ্টি সুখ যে তাদের মধ্যে, এই যে উল্লাস, এই উল্লাসের যে স্পন্দন, এই স্পন্দন তো আমাদেরও অনুভব করা উচিত। এই চিন্তাধারাকে মাথায় রেখে আমরা 125তম যে করছি, 3 দিন ব্যাপী সেমিনার আমরা করছি, যে তাদের যে সৃষ্টি সুখের উল্লাস, সেই উল্লাসটাকে আপনাদের মধ্যেও বিলিয়ে দেওয়ার জন্যে 3 দিন ব্যাপী আমাদের অনুষ্ঠান। আমরা নজরুলের পূর্ণ অবয়ব, তার প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করে নত জানু হয়ে আমরা তার একটি পূর্ণ অবয়ব মূর্তি আমরা স্থাপন করছি ওই রেন্টার্স কলোনিতে। সারা পৃথিবী থেকে বিভিন্ন প্রতিনিধিরা আসছেন, বিদগ্ধ লোক, পণ্ডিত লোকরা আসছেন। রবীন্দ্র ভবনে একটা অনুষ্ঠান হবে, একটা হবে ভগৎ সিংয়ে, একটা হবে রেন্টার্স কলোনিতে। যারা দর্শক আপনাদের মাধ্যমে দেখছেন তাদের কাছে একেবারে নত জানু হয়ে বিনম্রভাবে বলবো যে নজরুলকে অনুভব করুন, অনুভূতির মাধ্যমে চেতনাকে উদ্বুদ্ধ করুন। এই অনুষ্ঠানগুলি 24, 25 এবং 26-এ হবে। আপনারা অনুষ্ঠানে আসুন, আমরা নজরুলকে নিয়ে একটু চর্চা করি, নজরুলকে নিয়ে একটু আলোচনা করি। আপনার ভাবের আদান প্রদান আমার কাছে দিন। আমার চিন্তা চেতনে নজরুল যেভাবে বিকশিত হয়েছে বা বিকশিত করার আমি চেষ্টা করছি, সেটা আপনার সঙ্গে শেয়ার করি। তাহলেই আমি এবং আপনি দুজনেই আমরা সমৃদ্ধ হব। হ্যাঁ, একদম সময়ের শেষ প্রান্তে আমরা, আপনারা একটা কমিটি করেছেন 125তম নজরুল জন্মজয়ন্তী কমিটি, 125 জন মেম্বার। ইন্টারেস্টিংলি, আচ্ছা বাহ। তো এই কমিটি মানে কিভাবে, এই কমিটি গঠনের উদ্দেশ্য কি, বা এই কমিটি জনগণের মধ্যে কবিকে ছড়িয়ে দেওয়ার জন্য কিভাবে কাজ করবে? আমরা কাজ করার ক্ষেত্রে প্রথমেই যারা আমরা ইন্টারন্যাশনালি আসছেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, আমেরিকা থেকে শুরু করে লন্ডন, ইভেন বাহরেইন, পার্শ্ববর্তী বাংলাদেশ আছেন, ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে আসছেন। আমরা প্রথমেই তাদেরকে নিয়ে একটা সাংস্কৃতিক সেমিনার করব ভগৎ সিংয়ে 24 তারিখ সন্ধেবেলা। তারা তাদের চিন্তাধারা, বিদেশের নজরুলের কতটুকু বিকশিত হয়েছে, কতটুকু প্রসারিত হয়েছে, নজরুল সম্বন্ধে চর্চা, আদান প্রদান, এগুলো করব প্রথম দিন। তারপরের দিন মানুষকে জানানোর জন্যে, মানুষের কাছে পৌঁছানোর জন্য, নজরুলকে নিয়ে মানুষকে জানান দেওয়ার জন্যে আমরা
আগরতলা শহরে একটা প্রভাত ফেরি করব সকালবেলা 6টায় রবীন্দ্র ভবন থেকে। ওদিন বিকেল 3টায় আমরা রাজ্যের যারা কর্ণধার আছেন তাদের উপস্থিতিতে, তারা আমাদেরকে কনসেন্ট দিয়েছেন, তাদের উপস্থিতিতে এবং অন্যান্য যারা আছেন তাদের বিদগ্ধ লোকজন তাদের উপস্থিতিতে আমরা রেন্টার্স কলোনিতে, রেন্টার্স কলোনিতে সেখানে আমরা একটা পূর্ণ অবয়ব মূর্তি নজরুলের স্থাপন করব। এবং সেই ক্ষেত্রে আমি আমার কমিটির তরফ থেকে আগরতলা পৌর পরিষদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি, বিশেষ করে মেয়রের প্রতি, যিনি এই কমিটির একজন সভাপতি, আমি সহসভাপতি। ওনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি, কারণ ওনার অনেকটাই ব্যক্তিগত প্রচেষ্টার কারণে এই মূর্তিটা স্থাপিত হচ্ছে। পরের দিন সকালবেলা আমাদের কোনো অনুষ্ঠান আমরা রাখছি না, কারণ হেক্টিক প্রোগ্রাম থাকবে। পরের দিন 26 তারিখ বেলা 1টা থেকে রাত্রি 10টা অবধি টানা রবীন্দ্র ভবনে গান, নাচ, আবৃত্তি, আলোচনা, বিভিন্ন লোকের উপলব্ধি নজরুল সম্বন্ধে, এই সমস্ত নিয়ে আমরা আলোচনা করে আমাদের এবারের মতো অনুষ্ঠান আমরা শেষ করব। তবে ধারাবাহিকভাবে 1 বছর, যেহেতু 125তম বর্ষ পালিত হচ্ছে 24 তারিখ, সেই তারিখ থেকে আগামী বছরের 24 অবধি ধারাবাহিকভাবে আমরা অনুষ্ঠান অলরেডি আমরা চক আউট করেছি। যখন আমরা করব সেই ক্ষেত্রে নিশ্চয়ই আমরা জানান দিয়েই করব। আপাতত আমাদের এই 3 দিনের প্রোগ্রাম 24, 25, 26। রাত পোহালেই কবির 125তম জন্ম শতবার্ষিকী। আমরা আসুন নিজের সংস্কৃতিকে শ্রদ্ধা করি, সম্মান জানাই। আমাদের যে রিচ কালচার আছে সেই রিচ কালচারকে আমরা যেন উপলব্ধি করতে পারি, এটাই হোক আমাদের শপথ। শুধু নজরুলের প্রতিকৃতিতে মাল্যদান আর ওই জন্মজয়ন্তীতে একটু অনুষ্ঠান করা, এর মধ্যেই যেন আমরা সীমাবদ্ধ না থাকি। আমাদের সময় শেষ, আমাদের আলোচনা আজকের মতো এখানেই শেষ করব। নানা রঙের অনুষ্ঠানের জন্য চোখ রাখবেন বিটিভি ত্রিপুরার পর্দায়।